ভারত এবং বাংলাদেশের মধ্যে ফ্রেন্ডশিপ ডিজেল যে চুক্তি হয়েছিল তা আপাতত বন্ধ রাখছে ভারতবর্ষ। এখানেই উঠে এসেছে একাধিক প্রশ্ন। কি এই ফ্রেন্ডশিপ ডিজেল মৈত্রী চুক্তি, যে চুক্তির জন্য বাংলাদেশের প্রায় 80% ডিজেলের যোগান মেটাতো ভারতবর্ষ, এই চুক্তি বন্ধ রাখার ফলে বাংলাদেশ কি গভীর সংকটে পড়তে চলেছে, বা ভারতের এই সব বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার পিছনে ঠিক কোন কোন কারণ লুকিয়ে আছে, সব কিছুই আলোচনা করব আজকের এই ভিডিওতে। আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল, আমি শিবম। তবে যারা এই ভিডিও দেখছেন তাদের কাছে একটা অনুরোধ, চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। বাংলাদেশের প্রধান শিল্প বস্ত্রশিল্প, আর এই বস্ত্রশিল্পের জন্য প্রয়োজন বিপুল পরিমাণ জ্বালানি। এই জ্বালানি কিছুটা ভারত সরবরাহ করে বিদ্যুৎ পরিবহন করে, বাকিটা ডিজেল মারফত যোগান দেয় ভারতবর্ষ। 2018 সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তৎকালীন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার মধ্যে একটি চুক্তি হয়। এই চুক্তি মারফত ঠিক হয় বাংলাদেশকে ভারত বিপুল পরিমাণ ডিজেল সরবরাহ করবে। এর জন্য 2020 সালে একটি পরিকল্পনা বাস্তবায়িত করানোর দিকে যায়। এই চুক্তিটির নামই হলো ফ্রেন্ডশিপ পাইপলাইন চুক্তি, যেটি কিনা ভারত বাংলাদেশের মধ্যে বর্তমান সময়ে থাকলেও ভারতবর্ষ এই চুক্তি মারফত কাজ সম্প্রসারণ করার জন্য একটু স্থগিত বা বিরতি ঘোষণা করেছে। এই চুক্তি মারফত ভারতের শিলিগুড়ির NRL থেকে পাইপলাইন বাংলাদেশ পেট্রোল কর্পোরেশন অবধি পৌঁছাবে এবং ভারত থেকে ডিজেল উৎপন্ন হয়ে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনে বিভিন্ন দামে বিক্রয় করা হবে। এর ফলে বাংলাদেশের যত পরিমাণ ডিজেল দরকার তার 80% ঘাটতি কিন্তু এই ডিজেল মেরামত করতে পারবে, এরকমই প্রাথমিকভাবে মনে করা হয়েছিল। কিন্তু এই চুক্তি এতটাই ভালো কাজ করেছিল যে পরবর্তীকালে ঠিক হয় এই পাইপলাইন সম্প্রসারণের কাজ বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে করা হবে। অর্থাৎ ভারতের ডিজেল বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দেওয়ার কাজ শুরু করা হবে, এরকমই মনে করেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই পাইপলাইনটির দৈর্ঘ্য 131.56 কিলোমিটার, যার মধ্যে 5 কিলোমিটার মাত্র আছে ভারতে, এবং বাংলাদেশে এই পাইপলাইন প্রবাহিত হয়েছে 126.57 অর্থাৎ 57 কিলোমিটার জায়গা জুড়ে। অর্থাৎ বিস্তীর্ণ পাইপলাইনের 99% অংশ কিন্তু বাংলাদেশেই গেছে। এভাবে মনে করা হয়েছিল এই পাইপলাইনটি 10 লক্ষ মেট্রিক টন ডিজেল প্রতি বছর বাংলাদেশকে সরবরাহ করবে। তার জন্য 2020 সালে এই পাইপলাইনটি পাকাপাকিভাবে শুরু হয়। এই পাইপলাইনটির জন্য প্রস্তাবিত খরচ হয়েছিল 520 কোটি টাকা, যার মধ্যে 337 কোটি টাকা দেয় কিন্তু ভারতবর্ষ। এই পাইপলাইন এত ভালোই কাজ করেছিল যে পরবর্তীকালে বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে, বিশেষ করে উত্তরাঞ্চলের 7টি জেলায় বিভিন্ন অঞ্চলে এই পাইপলাইন ঘরে ঘরে পৌঁছে দেওয়ার একটা কর্মপদ্ধতি শুরু করার প্রস্তাব দেওয়া হয়। বাংলাদেশ এবং ভারতের যৌথ আবেদনে এই পাইপলাইন সম্প্রসারণের কাজ শুরু করবে বলে জানায় NRL। কিন্তু বর্তমানে জানা গেছে রাজনৈতিক অস্থিরতার কারণে এই পাইপলাইন সম্প্রসারণের কাজ বন্ধ রাখবে ভারতবর্ষ। এবং আপনারা যদি দেখেন এর পিছনে কিছু কারণ অন্তত আমার দৃষ্টিভঙ্গিতে ভীষণ মাত্রায় মনে হয়েছে। এই 131 কিলোমিটার পাইপলাইন অর্থাৎ বাংলাদেশ এবং ভারতের যে চুক্তি মারফত ডিজেল সরবরাহ কর্মপদ্ধতি বন্ধ রাখার পিছনে কারণগুলো যদি আপনারা ভাবেন, তাহলে দেখতে পাবেন বাংলাদেশের দিনাজপুরে বিভিন্ন অঞ্চলে এই পাইপলাইন সরবরাহ করার কথা ছিল, কিন্তু সেসব জায়গার বর্তমান রাজনৈতিক অস্থিরতা এতটাই গভীরে গিয়ে পৌঁছেছে যে এই পাইপলাইন কোনোভাবেই শুরু করা সম্ভব নয়। অন্তত সরকারিভাবে ভারত সরকার সেইটাই জানিয়েছে। পাশাপাশি এটাও বলেছে যতটা অঞ্চল জুড়ে এই পাইপলাইন বর্তমানে কাজ করছে সেই অঞ্চলেই এত ভালো কাজ করছে, তো আপাতত বিস্তার লাভ করার কোনো প্রয়োজন নেই। কিন্তু আসল কারণ কি? আসল কারণ যদি গভীরে গিয়ে দেখেন, দেখবেন বর্তমানে তিস্তা চুক্তি থেকে পদ্মার ইলিশ, একাধিক ক্ষেত্রে বাংলাদেশি উপদেষ্টারা বারংবার ভারতবর্ষকে কিন্তু নিশানা করে কিছু কথা বলেছেন। সাম্প্রতিককালে ত্রিপুরা ডম্বুর বাঁধ নিয়ে
ভারত বাংলাদেশের মধ্যে চলমান বিতর্ক এমন একটা জায়গায় পৌঁছায় যে ভারতবর্ষকে সরাসরি প্রেস রিলিজ করতে হয় এবং বলতে হয় বাংলাদেশের মিডিয়া যেরকম প্রচার করছে আদতে বিষয়টা সেটা নয়। বর্তমানে ফারাক্কা ব্যারেজ, অনেক বাংলাদেশিরা মনে করছেন বাংলাদেশের বন্যার পিছনে কিন্তু দায়ী এই ফারাক্কা ব্যারেজ। অর্থাৎ এই ফারাক্কা ব্যারেজ নিয়েও বাংলাদেশ যে কড়া পদক্ষেপ নিতে চলেছে সেরকম ঢালাও করে মিডিয়া প্রচার করে। এবং সর্বশেষ সংযোজন তিস্তা চুক্তি, যে তিস্তার জল বাংলাদেশ নাকি প্রায় 50 বছরের বেশি সময় ধরে চেয়েও পাচ্ছে না, এরকমই একটা দাবি জানিয়ে আন্তর্জাতিক আদালতেরও শরণাপন্ন হওয়ার কথা বলে বাংলাদেশ। নিঃসন্দেহে ভারত এবং বাংলাদেশের মধ্যে অতীতে যে সুসম্পর্ক ছিল সেই সুসম্পর্কের জায়গা থেকে একাধিক উপদেষ্টার কথাবার্তা শুনে মনে হচ্ছে ভারত এবং বাংলাদেশের মধ্যে সেই সুসম্পর্ক তারা আর কোনোভাবেই বজায় রাখতে চাইছেন না। কেবল ভারতবর্ষ বাংলাদেশকে বিভিন্ন ক্ষেত্রে সহায়তা করবে, ভারতবর্ষের একাধিক কূটনীতিবিদও সে বিষয়টা সমর্থন করেন না। বাংলাদেশের বিষয়ে খোদ ভারতবর্ষের বিদেশমন্ত্রী জয়শঙ্কর ঠিক দুদিন আগে বলেছেন পৃথিবীর কোনো প্রতিবেশী দেশের মধ্যেই এমন কোনো সমস্যা নেই যা বিতর্কের সৃষ্টি হয় না। অর্থাৎ প্রতিবেশী দেশ মানেই টুকটাক বিতর্ক থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু সব ক্ষেত্রেই ভারত বিরোধী কথাবার্তা বলতে হবে এরকম কোনো মানে নেই বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। বাংলাদেশ সরকারের মধ্যে উপদেষ্টা এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এতটাই জটিল হচ্ছে যে এই পাইপলাইন সম্প্রসারণের কাজ সম্প্রসারণ করা যাবে না বলে মনে করছে ভারত সরকার। কিন্তু এর পিছনে নিঃসন্দেহে যে ভারত বিরোধী মনোভাব এবং ভারতের প্রতি একাধিক বাক্যবাণ লুকিয়ে আছে তা অতি সাধারণ মানুষও কিন্তু বুঝতে পারবে। সবথেকে বড় সমস্যায় বাংলাদেশ কোথায় পড়তে পারে জানেন? বাংলাদেশের প্রধান শিল্প হলো বস্ত্রশিল্প। সেই বস্ত্রশিল্প জ্বালানি ছাড়া চলা প্রায় অসম্ভব। বাংলাদেশের বর্তমান যদি অর্থনৈতিক পরিস্থিতি দেখেন তা নিঃসন্দেহে সংকটজনক। অর্থনৈতিক মন্দা, মুদ্রাস্ফীতি ক্রমেই বাংলাদেশকে অন্ধকার দিকে নিয়ে যাচ্ছে। আরও গভীরে গিয়ে যদি দেখেন তাহলে দেখতে পাবেন চীনের কাছে বিপুল পরিমাণ ঋণ এবং বৈদেশিক মুদ্রার যে ভাণ্ডার সেটা ক্রমেই কমতে শুরু করেছে। এরকম একটা দৃষ্টিপটে যদি বস্ত্রশিল্প এই ডিজেল জ্বালানির ফলে কমতে শুরু করে তাহলে কিন্তু নিঃসন্দেহে ভারতের থেকে বাংলাদেশের ক্ষতি অনেক বেশি। কারণ বস্ত্রশিল্প ধ্বংস হলে বাংলাদেশের যে ইকোনমিক্যাল স্ট্রাকচার সেটাই কিন্তু ভেঙে পড়তে পারে বলে মনে করছেন অনেক বিশেষজ্ঞ। তাই কোথাও গিয়ে ভারত বাংলাদেশকে কি পাল্টা দিল এই প্রশ্ন তুলে দিয়েছেন অনেকে। বাংলাদেশের ইউনিট সরকার নিঃসন্দেহে এই বিষয়টি কড়াভাবে দেখছেন এবং ফলস্বরূপ ভারত বাংলাদেশের যে সম্পর্ক ক্রমেই আরও তলানিতে গিয়ে বিভিন্ন বিষয়ে পৌঁছাচ্ছে তা বলাই যায়। কোন দিকে যাচ্ছে এই মৈত্রী চুক্তি? আসলে বন্ধুত্ব বা মৈত্রী কি এক দেশের রাখারই কাজ, নাকি ক্রমাগত ভারত বিরোধী কথাবার্তা বলে একাধিক ক্ষেত্রে নিজের পায়ে নিজেরাই কুড়ুল মারছেন বাংলাদেশ? এই প্রশ্ন নিঃসন্দেহে আমার থাকলো। আপনারা কি ভাবছেন তা নিঃসন্দেহে জানাবেন।